অনেকে আজকে আসতে চেয়েছিল, তৃণমূলের নেতারা হুমকি ধমকি দিয়ে তাদেরকে আপাতত ভয় খাইয়ে রেখেছে, তবে এটা বেশি দিন থাকবে না। আগামী দিনে কিন্তু আবার তারা আসবে, আইএসএফে যোগদান করবে। এখন আমি যারা এসছেন তাদেরকে আমরা ওয়েলকাম করব। আইএসএফে ওয়েলকাম, আইএসএফে ওয়েলকাম, আইএসএফে স্বাগতম, আইএসএফে স্বাগতম, আইএসএফে ওয়েলকাম, আইএসএফে স্বাগতম, আইএসএফে ওয়েলকাম। ইনকিলাব জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ। আইএসএফে ওয়েলকাম, আইএসএফে ওয়েলকাম। সিরাজুল তো ধরো। আইএসএফে ওয়েলকাম, আইএসএফে স্বাগতম, স্বাগতম, স্বাগতম। ধন্যবাদ। তৃণমূল কংগ্রেস সহ অন্যান্য রাজনৈতিক দল ছেড়ে যারা বিশ্বজিৎ মাইতিদা এবং আমাদের হাত ধরে আইএসএফে যোগদান করলেন, তাদের এখন আমাদের সামনে বক্তব্য রাখবেন সবাই, যার বক্তব্যের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। আমাদের আইএসএফের কেন আইএসএফের উপরে রাগ, কেন আইএসএফের উপরে রাগ? মুসলিম পাড়াতে গিয়ে বলছে আইএসএফ বিজেপির দালাল। আমার যেখানে হিন্দু ভাই বেশি থাকে, আদিবাসী ভাই যেখানে বেশি থাকে, সেখানে গিয়ে বলছে মুসলমানদের দল। মাথায় টুপি মুখে দাঁড়িয়েছি নওশাদের, তোরা ওর পার্টি করবি? এটা আমার পার্টি নয়, এটা আপনাদের পার্টি। আমাদের পার্টিতে যে মেম্বারশিপ নিয়েছে তার যতটা অধিকার আছে বলার, বিশ্বজিৎ মাইতির অতটাই অধিকার আছে বলার, নওশাদ সিদ্দিকীর অতটাই অধিকার আছে, লক্ষ্মীকান্ত হাসদারও অতটাই অধিকার আছে। তবে হ্যাঁ, কাজ বুঝিয়ে দেওয়ার জন্য একটু র্যাঙ্ক আলাদা, এর বাইরে কিছু নয়। ক্ষতিপূরণ হয়তো আসছে, ওই দাদারা তুলে খেয়ে নিচ্ছে। কোন দাদারা? যেটা ওই বললাম হ্যালো, ফোন ধরেই বলতে হবে যে চোর। বুঝতে পারছেন? বলছি চোর ডাকাত কি আর বলতে লাগবে? হ্যাঁ, আমি একটা উদাহরণ দেবো, আপনাকে বলতে লাগবে না তৃণমূলের নেতা চোর, আমি বলছি তা প্রমাণ করে নেবেন। একটা তৃণমূলের নেতা যাচ্ছে, বলবেন নিজের ফোন ধরে বলবে হ্যাঁ চোরেদের খবর কি রে, দেখবেন আপনাদের ঘুরে তাকাবে। কেন কেন তাকাবে? কেন? আবার একটা আপনি 100টার মধ্যে গোটা 5 নেতা দেখবেন আপনার কথাটাকে কেয়ার করবে না, চলে যাবে। কারণ ওই গোটা 5 নেতা যেন আমি চুরি করিনি, আর যখনই ঘুরে তাকাচ্ছে মানে কি ভাবছে আমার কি বললো নাকি রে। তো চোর ডাকাত আর প্রমাণ করতে লাগবে না, এরা এই লেভেলে পৌঁছে গেছে। দেখলাম নদিয়াতে একটি মা শারীরিক বিশেষভাবে সক্ষম, সে ভিক্ষা করে তার সংসার চালায়। সেই মাটির একটি ইয়ে এসেছে, আবাস যোজনা ঘর এসেছে। এরা এত নির্লজ্জ, ছেঁচড়া, বেহায়া, এরা তার কাছ থেকে আবার 7,000 টাকা জোর করে নিয়েছে। উচিত ছিল ওই মায়ের হাতে আরো 1,000-5,000 টাকা তুলে দেওয়া। তো সুতরাং এদের চোর ডাকাত আর নতুন করে বলতে লাগবে না, এরা কে কি। আমি আপনাদের বলছি এই জন্য যে আমাদেরকে আমার অধিকারটা জানতে হবে, অধিকার জানতে হবে। অধিকার যদি না জানি, অধিকার আপনি পাবেন না। মানে আপনাকে বুঝানো কি হচ্ছে, এই পানির বোতলটা দিয়ে দিয়েছে আপনাকে, আপনি মনে করছেন আপনার এই 500 গ্রাম পানির বোতল পেয়েছি, বিশাল ব্যাপার। কিন্তু আপনার নামে তো 2 লিটার পানি বরাদ্দ আছে। কি বলছি বুঝতে পারছেন? আপনার নামে 2 লিটার পানি বরাদ্দ আছে, আপনাকে 500 বোতল ধরিয়ে দিয়েছে, আপনি খুব খুশি করে ঘরে চলে যাচ্ছেন। কেন যাবেন? বাবা সাহেব আম্বেদকর 2 বছর 11 মাস 18 দিন অক্লান্ত পরিশ্রম করে তার টিমকে নিয়ে সংবিধান লিখেছে। সেই সংবিধানে তফসিলি জাতি, তফসিলি উপজাতি, সংখ্যালঘু, উচ্চবর্ণ, পিছিয়ে বর্গ, মহিলা, পুরুষ নির্বিশেষে প্রত্যেক মানুষের অধিকারের কথা লিপিবদ্ধ করেছে। তো ওই অধিকার আমি পাচ্ছি না, যখন আমি লড়াই করে যাব। আমি কেউ আমাকে তো দিচ্ছে না, কেউ ভাব এটা মাথায়, এটা কি হয়ে যাচ্ছে বলুন তো? মনে হচ্ছে যেন কেউ আমাকে দয়া করছে। এটা আপনারা ভুল করে ফেলছেন, কেউ দয়া করছে না, এটা আমার অধিকার। ওরা কমিটমেন্ট করেছে আমি যদি এই চেয়ারে বসি আপনার অধিকারটা বুঝিয়ে দেবো, ওই জন্য আমি ওকে ওই চেয়ারে বসার সুযোগ দিয়েছি। ও আমার অধিকার বুঝিয়ে দিচ্ছেন, ওকে বোঝাতে হবে।
এই লড়াইটা আমাদেরকে লড়তে হবে, এটা বুঝতে স্তর পর্যন্ত মানুষকে পৌঁছাতে হবে। আপনারা পুরসুরার মানুষ, এখানে তো মানুষজন কৃষিকাজের সাথেও প্রচুর যুক্ত। হ্যাঁ, 90 কৃষিকাজের সাথে 90% যুক্ত। তো কৃষকদের দুরবস্থার কথা বুঝতে পেরেছেন? আলু কি অবস্থা এখন? হ্যাঁ, এবার হচ্ছে কথা, দুটো কথা। পলিসির অভাব সরকারের। একটা নির্দিষ্ট পরিমাণ আলু যদি রাজ্যের মানুষের জন্য রেখে বাকি আলুটা যদি ভিন্ন রাজ্যে পাঠাতো, সময় সাথে সাথে আমার কৃষক বন্ধুরা কিছু টাকা পেত না? আলু যাচ্ছে বাইরে, পশ্চিমবাংলা থেকে আলু বাইরে যাচ্ছে, কিন্তু আপনার আলুটা যাচ্ছে না। দলিত মায়ের যে চাষ করেছে, বাপ চাষ করেছে, যে আলুটা যাচ্ছে না। পিছড়ে বর্গের একজন মুসলমান গরিব মানুষ, যার হয়ে কথা বলার লোক নেই, তার আলু যাচ্ছে না। আমার আদিবাসী মা, তার একটু এক বিঘে জমি আছে, চাষ করেছে, ওই গোটা 50 কি গোটা 30 বস্তা আলু হয়েছে, সেটা কিন্তু বাইরে যাচ্ছে না। যাচ্ছে কার? মমতা ব্যানার্জির দলের যে সমস্ত শিল্পপতিরা আছে, এমএলএদেরকে যারা টাকা দিয়ে রেখেছে, এমপিদেরকে যারা টাকা দিয়ে রেখেছে, তাদের আলু কিন্তু রাতের অন্ধকারে ভিন্ন রাজ্যে গিয়ে বেশি দামে বিক্রি হচ্ছে। আর গরিব মানুষ, আমার হয়ে যে কথা বলার কেউ নয়, আমার আলুটা স্টোরে পৌঁছাচ্ছে, আমি আলুর দাম পাচ্ছি না। এই বৈষম্য বন্ধ করতে হবে। এই বৈষম্য বন্ধ করবে কে? সরকার। দোষ তো আপনাদের। আমি কৃষক ভাইদের বলবো, দোষ আপনাদের। আপনাদের সমস্যার কথা সমাধান কে করবে? সরকার। সরকার আবার একটা দপ্তর আলাদা করে দিয়েছে, কি? এগ্রিকালচার মিনিস্ট্রি আলাদা, এগ্রিকালচার মার্কেটিং মিনিস্টার আলাদা, এত দপ্তর আছে। মানে এই কৃষি রিলেটেড 3টে মনে হয় মিনিস্ট্রি আছে। তো আপনারাই তোকে বসিয়েছেন, আমি তো ভাই জোর করে বসিয়ে দিইনি, আপনারাই ভোট দিয়েছেন। তো ভোট দিয়ে তো আপনি সরকার গঠন করেছেন। অর্থাৎ আপনি কৃষক, আপনার সমস্যা না হয়, যদি সমস্যা হয়ে যায়, সমাধান করার জন্য আপনি মাইনে দিয়ে 1 লাখ 1.5 লাখ 1,40,000 বা 1.5 লাখ টাকা দিয়ে একটা লোককে রেখেছেন, জানেন আপনারা? একটি ব্যক্তিকে 5 বছরের জন্য 1.5 লাখ টাকা আপনারা দিয়ে রেখেছেন। পার মান্থ তাকে 1.5 লাখ টাকা দিচ্ছে। তাহলে আপনার কথা শুনছে না কেন? আপনার দুরবস্থার কথা বলছে না কেন? নিশ্চিতভাবে তাহলে খারাপ, ভুল লোককে রেখেছেন। কি বলছি বুঝে আসছে? ভুল লোককে রেখেছেন বলে আপনার কথাটা সে শুনছে না। তাহলে আপনাকে এরপরে কি হতে হবে? সঠিক লোককে রাখতে হবে। সংবিধান আপনাকে আপনার প্রতিনিধি রাখার জায়গা দিয়েছে। যখন ভোট এসে যায় তখন সব ভুলে যান, আলুর দাম পাই না। যখন ভোট এসে যায় ভুলে যান আপনি আপনার হকের, কৃষকের আপনি হকটা ঠিকঠাক করে পান না, তখন ভুলে যান আপনারা। আপনি যদি তখন মাথায় রাখেন যে আমি গতবারে আলুর দাম পাইনি, ভোট এসেছে, আমি আলুর যাতে সঠিক দাম পাই, আমি মন্ত্রী আমার মনের মতো লোককে করব, কৃষককে একটা মন্ত্রী বানাবো আমি, তাহলে তো লড়াইটা হবে। তাহলেই তো লড়াইটা হবে। সে তো লড়াইটা করবে। আজকে আমাকে কেন কিনতে পারছে না? আমাকে কেনার চেষ্টা হয়নি, আমাকে কি অফার দেয়নি? কিন্তু আমি কি বলে যে আমি পিছড়ে বর্গ থেকে উঠে এসেছি, আমার সাথে অন্যায় হয়েছে, আমি দলিত, আমি আদিবাসী, আমি মুসলমান, বারবার আমার সাথে অন্যায় হয়েছে, আমার অধিকার অন্যরা খেয়েছে। তাই সুতরাং আমি মাথা নত করব না। আমি আমার সমাজের মানুষকে, আমার দলিতকে, আমার আদিবাসীকে, আমার মুসলমানকে আমি জাগ্রত করব। ওই জন্য আমাকে কিনতে পারেনি। তো আমার মতো যদি আপনার মা, একটা আমার মাকে যদি তুলে কৃষিমন্ত্রী বানাই আমরা, সেই মাটা তো দুর্দশার কথা ভাববে যে আলু আমি চাষ করলাম, খরচ হলো বস্তা পিছু 250 টাকা, আমাকে 200 টাকা বস্তা দাম পাচ্ছি, আমার স্বামীটা তো গলায় দড়ি দিতে চলে যাচ্ছিল। কি ভুল বলছি নাকি? তাহলে আমি মন্ত্রী হয়েছি, ও সব দালাল ছাটাও, দালাল হাঁটাও, ডাইরেক্ট সিস্টেম হবে, প্রয়োজনে আপনার অ্যাপস তৈরি হবে, আপনার ওয়েবসাইট তৈরি হবে, কৃষক উৎপাদিত ফসলের 3 গুণ দাম পাবে, তার আগে একটা ওয়ালি দিক সেদিক আমরা হতে দেব না। এটাই তো, এটা করতে হবে আপনাকে। আপনার সে জায়গা আছে, আপনি হতাশার মধ্যে ভুগছেন, হতাশার কোনো জায়গা নেই। দেখ, আমি কৃষকদেরকে দুটো কথা বলে আমি শেষ করে দেবো। 60 বছরের ঊর্ধ্বে, 18 থেকে 60 বছরের নিচে, 18-এর ঊর্ধ্বে 60-এর নিচে কোনো কৃষক মারা গেলে 2 লক্ষ টাকা করে কৃষক পরিবার ক্ষতিপূরণ পায়। কটা কৃষক জানেন একটু বলুন তো?
এখানে তো বলছে 90% কৃষক। একজন হাত তুলুন তো, বলুন, এবার বলুন। বুঝতে পারছেন কেন আইএসএফ এর উপরে রাগ? কেন আইএসএফ এর উপরে রাগ? মুসলিম পাড়াতে গিয়ে বলছে আইএসএফ বিজেপির দালাল। আমার যেখানে হিন্দু ভাই বেশি থাকে, আদিবাসী ভাই যেখানে বেশি থাকে, সেখানে গিয়ে বলছে মুসলমানদের দল। মাথায় টুপি মুখে দাঁড়িয়েছি নওশাদের, তোরা ওর পার্টি করবি? এটা আমার পার্টি নয়, এটা আপনাদের পার্টি। আমাদের পার্টিতে যে মেম্বারশিপ নিয়েছে তার যতটা অধিকার আছে বলার, বিশ্বজিৎ মাইতির অতটাই অধিকার আছে বলার, নওশাদ সিদ্দিকীর অতটাই অধিকার আছে, লক্ষ্মীকান্ত হাসদারও অতটাই অধিকার আছে। তবে হ্যাঁ, কাজ বুঝিয়ে দেওয়ার জন্য একটু র্যাঙ্ক আলাদা, এর বাইরে কিছু নয়। এবার বলুন, বলা হচ্ছে ওদিকে বিজেপির দালাল, এদিকে আছে মুসলমানদের দল। ঠিক আছে, ও বিজেপির দালাল, এই মুসলমানদের দল, বাদ দিলাম। তোরা তো ভাই ভালো, তোরা কেন এতদিন বলিসনি আমাকে? বলো। আচ্ছা, আপনারা যারা কৃষক আছেন, আপনাদের পরিবারের যারা কৃষিকাজের সাথে যুক্ত, 18 বছরের ঊর্ধ্বে 60 বছরের নিচে মারা যায় না? আছে তো? তাহলে 2 লক্ষ টাকাগুলো কারা খাচ্ছে? যারাই বলছে আইএসএফ বিজেপির দালাল, আইএসএফ মুসলমানদের দল, খোঁজ নিয়ে দেখুন তারাই তুলে খেয়ে নিচ্ছে। কারণ জানে আইএসএফ আসলে কথা বলবে, প্রয়োজন হলে ভোট দেবেন, না হলে দেবেন না, আমি বারবার বলি। কিন্তু আপনার অধিকার আপনাকে জানতে হবে, এটা জেনে রাখুন। আর একটা কথা হচ্ছে, আর একটা কথা, আমাদের হুগলি জেলায় কিন্তু বাজ পড়ে অনেক মানুষ প্রায় মারা যায়, সাপে কেটে মারা যায় কৃষকরা বেশি, তাই না? সাপে কেটে মারা গেলে সরকারি ক্ষতিপূরণ পাওয়া যায়। কারাই প্রথম শুনলেন একটু বলুন তো? যারা এর আগে শুনেছেন তারা হাত তুলুন। আমি অপমান করবো নি। শুনেছেন এটা জানতেন? 2 জন জানতো, 3 জন 4 জন। আচ্ছা, আমার জন্যই জেনেছেন। আচ্ছা ঠিক আছে, তাও জেনেছেন। নেন, সাপে কেটে মারা গেলে ক্ষতিপূরণ সরকার দেবে। আমাদের এলাকায় সাপে কেটে মারা যাচ্ছে, খোঁজ নিয়ে দেখুন, ক্ষতিপূরণ হয়তো আসছে, ওই দাদারা তুলে খেয়ে নিচ্ছে। কোন দাদারা? যেটা ওই বললাম হ্যালো, ফোন ধরেই বলতে হবে যে চোর। বুঝতে পারছেন? আর একটা কথা বলে আমি বক্তব্য শেষ করবো। একটা হচ্ছে বাজ পড়ে মারা গেলেও, বাজ পড়ে মারা গেলে ক্ষতিপূরণ সরকারি দেয়। কেউ জানেন এটা? এটা হয়তো তুলে খেয়ে নিচ্ছে। তাই আমাদেরকে আমাদের অধিকার বুঝে নিতে হবে। তা আমাদের অধিকার বুঝে নেওয়ার জন্য আমাদের থেকে লোক তৈরি করতে হবে। অনেক হয়েছে খেলা। আপনি কি ভাববেন না নওশাদ ভাই সব আমার করে দেবে? নওশাদ ভাই করবে, ঠিক আছে, কিন্তু আপনাকেও তৈরি হতে হবে। কালকে যদি নওশাদ ভাই বিকিয়ে যায়, আমি আমার লড়াইটা করবো, এটা মাথায় রাখতে হবে। অর্থাৎ নেতা আপনাকে হতে হবে, নেতা আপনাকে হতে হবে। আপনারা বলুন, আমি একা আছি বলে তো কিনবো বলে অনেক লাফালাফি করছে। 1000 যদি নওশাদ সিদ্দিকী তৈরি হয়ে যায়, কজনকে কিনবে ভাই? আর আমরা চাই লাখো নওশাদ সিদ্দিকী তৈরি হোক, লাখো বিশ্বজিৎ মাইতি তৈরি হোক, তাদেরকে না কেউ কিনতে পারে। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন আপনারা। আপনাদের মূল্যবান সময় দিয়েছেন। একদম শেষ করব একটা কথা বলে, আপনাদের কাছে অনুরোধ করব, রাজনৈতিক মারামারি হানাহানিতে আপনারা জড়াবেন না, এটা মাথায় রাখবেন। দিনের শেষে মানুষ ক্ষতিগ্রস্ত হবে, নেতাদের কিচ্ছু অসুবিধা হবে না। তাই অনুরোধ আপনাদের, আপনারা এলাকায় সৌজন্যতা রাজনীতি করবেন, সম্প্রীতি বজায় রাখবেন, সৌহার্দ্যের পরিবেশ তৈরি করার জন্য সর্বোচ্চ চেষ্টা করবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।